বন্ধুরা এক খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা আরজি কর ম্যাটারে। এবার আরজি কর কাণ্ডে সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার সাক্ষ্য দিলেন। এবার 51তম সাক্ষ্য হতে চলেছে মেন অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়ের। চলুন ভিডিওটি দেখুন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো যে কি হলো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে রাজ্যে কেন দুর্নীতি তদন্ত আটকে রয়েছে সেই বিষয়ে সিবিআই মুখ খুললেন, পুরো ডিটেলসে সবটা জবাব দিলেন। চলুন ভিডিওটি দেখুন, পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো খুবই গুরুত্বপূর্ণ দুটো তথ্য আপনাদের সামনে পুরো ডিটেলসে বলবো যে এবার সাক্ষ্য দিলেন সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আরজি কর কাণ্ডে হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার আদালতে সাক্ষী দিলেন সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার। শিয়ালদা অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে আরজি কর কাণ্ডে প্রথম কোনো সিবিআই তদন্তকারী অফিসার বা আধিকারিক সাক্ষ্য দিলেন। প্রসঙ্গত আরজি কর মামলায় মোট সাক্ষীর সংখ্যা 51। 50তম সাক্ষী হিসাবে এই তদন্তকারী অফিসার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মানে সিবিআইয়ের এক তদন্তকারী অফিসার 50তম সাক্ষ্য দিলেন। আর প্রথম সাক্ষ্য দিয়েছিলেন গিয়ে তিলোত্তমার বাবা মা। আশা করি আপনাদের মনে আছে। মামলার শুরুতেই নির্যাতিতার বাবা মা সাক্ষ্য গ্রহণ নির্যাতিতার বাবা মার সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। মামলার 51তম সাক্ষী হিসাবে ঘটনার মূল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়, পয়েন্ট টু বি নোটেড, ধৃত সঞ্জয় রায়, তার সাক্ষ্য নেওয়া হবে। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় ছাড়াও সিবিআইয়ের তথ্য যে প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল, যেটা আমরা জানি, তাই তো। গ্রেপ্তারে 90 দিন পরেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে চার্জশিট না দেওয়ার জন্য, কোর্টে চার্জশিট না দেওয়ার জন্য তাদের দিতে পারেনি সিবিআই, যার জন্য দুই অভিযুক্ত ছাড় পেয়ে যায়, যেটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, তাই না। এই পরিস্থিতিতে নতুন করে রাজ্য জুড়ে চাপান উত্তর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা সিজিও কমপ্লেক্স অভিযান করেন। অন্যদিকে আরজি করে এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় চেস্ট ডিপার্টমেন্টের ওটি রুমে তরুণী চিকিৎসকের দেহ তিলোত্তমার দেহ যে পাওয়া গিয়েছিল, তারপরেও সিবিআই কেন 8 তলায় ওটি ডিপার্টমেন্টের একটি রুম সিল করে রেখেছে, যেটা আমি এর আগে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিয়েছি যে সিবিআই এমন কি সেই রুমে পেয়েছে যে রুমটাকে সিবিআই, ঘটনা ঘটেছে 4 তলায়, তাহলে 8 তলায় কেন সেই রুমটিকে সিল করে রাখা হয়েছে, তাই না। সেই বিষয়ে জুনিয়র চিকিৎসকরা কিন্তু প্রশ্ন তুলেছিলেন। এমনকি আমাদের সাধারণ নাগরিকেরও কিন্তু এই প্রশ্নটা জানা যায়নি বলে জুনিয়র চিকিৎসকরা অভিযান তুলেছিলেন সিজিও কমপ্লেক্সে। অভিযান ওখানে করেছিলেন। এমনকি ওনারা সেখানে অভিযোগও করেছিলেন যে কেন এমনি করা হলো। কারণ 9 আগস্ট এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সেমিনার রুমের থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ, মৃতদেহ। তাহলে কেন 8 তলা ঘর সিল করে রেখেছে সিবিআই? এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। জানা গিয়েছে আরজি করের 8 তলায় অর্থোপেডিক, পেডিয়াট্রিক, প্লাস্টিক সার্জারি, ইউরোলজির অস্ত্রোপচারের জন্য 4টি ওটি ঘর রয়েছে। অর্থোপেডিক টেবিল 2 এর ঠিক উল্টো দিকের ঘর সিল করেছে সিবিআই। আই রিপিট, ঠিক উল্টো দিকের ঘর সিল করেছে সিবিআই। এই ঘরে নাকি ওটিতে ব্যবহৃত যন্ত্রাংশ সলিউশন স্টোর করে রাখা হয়। কারণ এর আগে কিন্তু আমরা শুনেছি বন্ধুরা যে সেই ওটিতেই কিন্তু যত কিছু হতো সেই ওটিতেই হতো, বুঝতে পারছেন, ওটিতেই কিন্তু সমস্ত নোংরামিগুলো করা হতো। এমনকি যে আপনাদের সামনে একটা ফুটেজ শেয়ার করেছিলাম আমি আপনাদেরকে, যেখানে নামাজউদ্দিন
হ্যাঁ নামটা মনে হয় সামথিং এই ধরনের। তো যাই হোক, সিদ্দিকি উনি কি বলেছিলেন যে যেই সব মানে রোগীদেরকে বা যেই সব পেশেন্টদেরকে সেই ওটিতে রাখা হতো তাদের অজ্ঞান করে বা যে কোনো অবস্থায় তাদের কিন্তু ফুটেজ, নোংরা ফুটেজ নিয়ে তারা বিদেশে পাচার, মানে সেই ফুটেজগুলোকে পাচার করা হতো, সেখান থেকে কিন্তু টাকা ইনকাম করার একটা বেশ পথ করা হয়েছিল এই আরজি করে। যার জন্য হয়তো সিবিআই এই রুমটাকেও সিল করে রেখেছিল, যেটা ওটি রুম। এই ঘরে নাকি ব্যবহৃত হতো মানে সেই ওটির বিভিন্ন কিছু যন্ত্রাংশ। অন্যদিকে আরজিকরের নির্যাতিতার বাবা মা সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রাক্তন আইনজীবী মানে তিলোত্তমার যে হয়ে যে লড়াই করছিলেন প্রাক্তন আইনজীবী বৃন্দা গ্রোভারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা মা। বুঝতে পারলেন বন্ধুরা যে এই যে সঞ্জয় রায়ের কিন্তু সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে, 51তম সাক্ষ্য গ্রহণ, মানে ওই 51তম হয়ে গেছে, ঠিক আছে, যে টোটাল হবে সঞ্জয় রায়কে দিয়ে 51তম সাক্ষ্য, যেটা 50তম দিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী অফিসার, আর এবার কিন্তু সঞ্জয়ের করা হবে। এবার আপনাদেরকে বলি যে রাজ্যের দুর্নীতি তদন্ত কেন আটকে রয়েছে সেই বিষয়ে সিবিআই কি বললেন, এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। গত 6 বছরে আর্থিক দুর্নীতির 200-র বেশি, পয়েন্ট টু বি নোটেড, 200-র বেশি অভিযোগ সিবিআই দপ্তরে। সিবিআই বলেছেন প্রাথমিক অনুসন্ধানের পর ওই সব অভিযোগের নথি ফাইল বন্দি। সিবিআই সূত্রে দাবি 2018 সাল থেকেই সিবিআইয়ের মামলা রাজ্য সরকারের মানে তরফে সম্মতি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। 2018 সাল থেকেই কিন্তু সিবিআইয়ের মামলার রাজ্য সরকারের তরফে সম্মতি দেওয়া কিন্তু বন্ধ করা হয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে। সিবিআই আরও জানান সংবিধান অনুযায়ী সব রাজ্যের ক্ষেত্রে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946-এর 5 এবং 6 নম্বর ধারায় মামলা দায়ের করতে হয়। 6 নম্বর ধারায় নির্দেশ রয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি ছাড়া আর্থিক দুর্নীতি সহ অন্য কোনো মামলায় এফআইআর দায়ের করা যাবে না। এই রাজ্যে 1989 সাল থেকে কেন্দ্র ও রাজ্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তদন্ত চালাচ্ছে সিবিআই। 2018-র আগে পর্যন্ত তাতে রাজ্যের তরফে সম্মতি বাধা ছিল না, মানে 2018-র আগে কিন্তু বাধা ছিল না, 2018-র পর থেকে কিন্তু রাজ্যের সম্মতির বাধা রয়েছে। এ রাজ্যে সিবিআইয়ের 4টির মধ্যে 3টি দপ্তরে আর্থিক প্রতারণার তদন্ত করে। ব্যাংক জালিয়াতি থেকে কেন্দ্র ও রাজ্য সরকারি অফিসারদের দুর্নীতি, পয়েন্ট টু বি নোটেড, সরকারি অফিসারদের দুর্নীতি। দ্বিতীয়ত হলো সরকারি দপ্তরের দুর্নীতি তদন্ত ওই 3টি দপ্তরের আওতায়, কিন্তু রাজ্যের সাই না মেলায় দুর্নীতির হদিশ পেয়েও সিবিআইয়ের তরফে পদক্ষেপ করা কঠিন হয়ে পড়ছে সিবিআই জানাচ্ছেন। সিবিআইয়ের এক কর্তা বলেন অনেক কীর্তিমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারি অফিসারই আমাদের গোয়েন্দাদের ফাঁদে পা দিয়ে ধরা পড়েছে। আদালতে তাদের দোষী সাব্যস্ত করা হতো, অভিযুক্তদের চিহ্নিত করা যাচ্ছে, কিন্তু রাজ্যের সম্মতি না থাকায় ওইসব দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী, আধিকারিক, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের আধিকারিক কর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। বুঝতে পারছেন কথাগুলো? তাহলে ওই কর্তা বলেন যে এখন শুধু হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এফআইআর দায়ের করে তদন্ত করতে পারে সিবিআই।
এছাড়া অন্য কোনো তদন্তের অগ্রগতি হচ্ছে না। সিবিআই তদন্তকারী সূত্রে সিবিআই আরও জানাচ্ছে যে তদন্তে রাজ্যের অনুমতি না পাওয়ায় পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে ও কেন্দ্রীয় সরকারি অফিসে এবং বিভিন্ন ব্যাংকেও দুর্নীতি চক্র জমিয়ে বসেছে। কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু দুর্নীতি হচ্ছে, কোথাও কম, কোথাও একটু লিমিট আছে, কোথাও কিন্তু আনলিমিট। দুর্নীতি কিন্তু সব জায়গায় কম বেশি হচ্ছে, কিন্তু আরজি করে এতটা পরিমাণ বেশি হচ্ছিল যেটার এক এক করে লিস্ট কিন্তু আমাদের সামনে আসে, যেটার জন্য এই যে আর্থিক দুর্নীতি যে চার্জশিটটা জমা পড়েছে কোর্টে, যেখানে জমা পড়েছে কিন্তু গ্রহণযোগ্য হয়নি, কারণ রাজ্যের সম্মতি লাগবে, সেখানে সম্মতি না দেওয়ার জন্য কিন্তু আটকে আছে। সেই বিষয়ে কিন্তু সিবিআই পুরো ডিটেলসে বলেছেন যে কেন মানে কী পরপর কী হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সিবিআই কর্তাদের দাবি, গত কয়েক বছরে প্রাথমিক অনুসন্ধানের পর রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে প্রতিটি মামলার জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু জবাব আসেনি। রাজ্য সম্মতি তুলে নেওয়ার পর বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। জেল হেফাজতে থাকা অভিযুক্ত রাজ্য সরকারি আধিকারিক কর্মচারীদের ক্ষেত্রেও রাজ্যের কাছে আবেদন করে সম্মতি পাওয়া যাচ্ছে না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদেরকে, যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল তারা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী। কারণ সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তারা কিন্তু দুজনেই সরকারি কর্মচারী, যার জন্য কিন্তু রাজ্যের পারমিশন লাগবে, আর যেখান থেকে কিন্তু সেটা পাচ্ছেন না। অভিযোগ, সিবিআইয়ের তাদের দাবি রাজ্যের সম্মতি না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালত আইন অনুযায়ী চার্জশিট গ্রহণ করছে না এবং বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক কর্তা বলেন, বিষয়টি শীর্ষ আদালতের বিচারাধীন। সিবিআইও ওয়াকিবহাল তা নিয়ে, তাই মন্তব্য এই বিষয়ে বেশি করা যাবে না। আশা করি আপনারা প্রত্যেকে পুরো ডিটেলসে বুঝতে পারলেন না। তার সাথে এটাও আপনারা জানেন যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে কিন্তু কোথাও না কোথাও প্রোটেক্ট করা হচ্ছে রাজ্যের দিক থেকেও। বুঝতে পারছেন, রাজ্যের দিক থেকে বলতে এই যে পারমিশন না দেওয়া, তাই না, এই যে পারমিশন না দেওয়া, তারপরে এই যে জমা হচ্ছে না চার্জশিট, জমা হলেও গ্রহণযোগ্য হচ্ছে না, পারমিশন সম্মতি লাগবে রাজ্যের, তো যেখানে দিচ্ছেন না বুঝতে হবে কোথাও না কোথাও আমাদের দিদি চাইছেন না যে এই বিষয়টা আগে বাড়ুক, তাই না, এই বিষয়টা আগে বাড়ুক, বা কারণ দিদি কোনো না কোনো দিক থেকে বাধা একটা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের সকলের মনে একটা প্রশ্ন যে দিদি এমন কেন করছেন। দিদি একটা মেয়ে, আশা করি মেয়ে হয়ে একটা মেয়ের যে জাস্টিস সেটা কিন্তু চান, কারণ দিদি নিজেই কিন্তু প্রতিবাদে নেমেছিলেন, নিজে মিছিল করেছিলেন, উনি নিজেই স্লোগান দিয়েছিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, তাই না, অপরাধীর তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা ফাঁসি চাই, আর নির্যাতিতার জাস্টিস চাই, তাই তো, এই কথাটা কিন্তু দিদি নিজেই বলেছিলেন। যাই হোক, এখন জানি না কেন দিদি দিচ্ছেন না, এটা একটা বড় প্রশ্ন আমাদের মধ্যে। আরেকটা কথা আপনাদেরকে বলি যে সিবিআই এই যে চার্জশিট পেশ করেননি, চার্জশিট যেটা 90 দিনের মধ্যে জমা দেওয়ার কথা, সে কিন্তু চার্জশিটটা জমা করেননি। একটা কারণ আছে বন্ধুরা, এই যে সঞ্জয়কে নিয়ে কোর্টে এই যে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়া কোথাও যাতে বাধা না পড়ে, গোয়িং টু বি নোটেড, বিচার প্রক্রিয়া কোথাও যাতে বাধা না পড়ে সেই দিকেও কিন্তু সিবিআই নজর আছে। কারণ সিবিআই চান না যে এই যে বিচার প্রক্রিয়া চলছে সেটা যাতে কোনো মতোই বাধা সৃষ্টি হোক, এটা কিন্তু সিবিআই কখনো চান না। যেখানে নিত্যদিন কোর্টে কিন্তু এই বিষয়ে বিচার প্রক্রিয়া চলছে, ট্রায়াল শুরু হয়ে গেছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। আর এই যে যেখানে চার্জশিট জমা পড়লে আবার ওইদিকে বিচার প্রক্রিয়া শুরু হবে, তাহলে কি হবে, দুই দিকে শুরু হলে কোথাও না কোথাও একদিকে কিন্তু একটু ঢলা বা একটু সেটা বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের চান্স থাকে, যার জন্য কিন্তু এই চান্সটাও কিন্তু রয়েছে, বা এটাও কিন্তু জানা যাচ্ছে যে সিবিআই এই জন্যও কিন্তু চার্জশিটটা পেশ করতে চাননি। কারণ
যে গতকাল আপনাদেরকে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম বা যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছিলাম সেটাও একটা কারণ। আর এটাও কারণ আমি জানতে পারছি যে সিবিআইয়ের কিন্তু চার্জশিট না দেওয়ার পিছনে এই কারণটাও রয়েছে। যাই হোক, আমি এই বিষয়ে পুরো ডিটেলসে আপনাদেরকে পড়ে বলবো, কিন্তু এইটুকু আপনাদেরকে বলে রাখি যে সিবিআই কোনো মতোই চান না যে সঞ্জয়ের যে বিচার প্রক্রিয়া চলছে সেটাতে কোনো রকম বাধা সৃষ্টি হোক। আর সিবিআই কিন্তু দিবেন, খুব শীঘ্রই চার্জশিট জমা করবেন আর খুব পাকাপোক্ত চার্জশিট জমা করবেন। ঠিক আছে, যাই হোক, আপনাদের সামনে এই তথ্যগুলো শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। একটা কথাই বলবো যে ধৈর্য রাখতে হবে, প্রতিবাদ করতে হবে, উই ডিমান্ড জাস্টিস, তাই না? যাই হোক, চলুন, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।